লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, সর্বোচ্চ বৃষ্টি ফেনীতে। জলাবদ্ধতায় দুর্ভোগ, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রামের হালি শহরে নালায় পড়ার 1 ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার। মিরসরাইয়ে ঝর্ণায় নেমে 2 পর্যটক নিহত। ভারী বৃষ্টিপাত থাকবে আরও কয়েকদিন বলছেন আবহাওয়াবিদরা। বড় বন্যার শঙ্কা নেই জানালো পূর্বাভাস কেন্দ্র। সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত আছে। ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে 399 মিলিমিটার। এ সময় রাজধানীতে 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো ভারী বৃষ্টি, এমন পরিস্থিতিতে রাজধানীর অনেক এলাকাতেই জমেছে পানি। বৃষ্টি আরও কয়েকদিন চলবে, সেই সাথে বাড়তে পারে পরিমাণ, বলছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দেখা দিতে পারে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, জানালেন আবহাওয়াবিদ। বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই দুটোর প্রভাবে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ আমরা পরিলক্ষিত করেছি গত 24 ঘন্টায়। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোই 3 ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সমুদ্র বন্দর সমূহের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং যে দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারে নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এদিকে পটুয়াখালী, কুয়াকাটা, যশোরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকার অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও পুকুর। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা ও ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম, বরিশাল সহ 10 জেলার নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে পানি ঢুকে পড়েছে, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক। ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। অনেক এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে নামছে না পানি। দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে চট্টগ্রামের নিচু এলাকা। ডুবেছে পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়ায় সড়ক। বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল সদর রোড ও আশেপাশের অলিগলি তলিয়েছে। চাঁদপুরে টানা বৃষ্টিতে পানির নিচে শহরের বিভিন্ন এলাকা। যশোরে দিনরাত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন ব্যাহত। মেহেরপুরের গাংনীতে পানিবন্দী হয়ে পড়েছে 30টি পরিবার। নড়াইলে থেমে থেমে বৃষ্টিতে শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। মুসল্লি নামাজ পড়তে আসে, এখান থেকে যাওয়ার সময় পানি, বেরোয় পানি, মোটামুটি সবার সমস্যা হচ্ছে পানির জন্য। পরীক্ষায় যাবে ছেলে মেয়ে, তাতেও ভিজে পড়ে যাতে হয়, বাচ্চা কাছে এতে অসুস্থ হয়, কেউ এসে এনে গর্ত আছে, আছাড় খাচ্ছে। লক্ষ্মীপুরে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 225 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, আবাসিক এলাকায় ঢুকে পড়েছে পানি। আমরা ঘর থেকে বাড়িতে পারতে আসি না, বন্যার কারণে, পানির কারণে। গত বছরকার বন্যায় আমরা এখনো কাটিয়ে উঠতে পারি না। এখন আবার এই বছরকার বন্যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতর পানি উঠে গেছে। সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। এখানে আগে যে সব বন্ধ হয়ে গেছে, এখন পানি ছাড়ার ব্যবস্থা নেই। আমাদের রাস্তার উপরে দোকান, বসবাসের ঘরে হাঁটু পানি, রান্নাঘরে মানুষজন রান্না করতে পারছে না, উঠোনে পানি। পটুয়াখালীর নতুন বাজার সহ নিচু এলাকা তলিয়ে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে ২৫ মিলিমিটার। তবে অতি ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজার, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, চাঁদপুরে। 2 দিন কিছুটা কম থাকলেও 12 জুলাই সন্ধ্যা থেকে আবারও হালকা থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরী, সেলুনিয়া ও চট্টগ্রামের হালদার পানি বিপদসীমার ওপরেই থাকবে। ভারী বৃষ্টি কমলে বন্যার বিস্তার কমতে পারে। পর্যন্ত এইরকম লঘুচাপ সিস্টেম ঘনীভূত হয়ে যে নিম্নচাপে তৈরি হবে তার কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 12 তারিখ সন্ধ্যা থেকেই আবার পুনরায় সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসার সম্ভাবনা থাকায় এই নদ নদীগুলোতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে এখানে বন্যা ঝুঁকি কম। তবে ফেনী জেলাতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যেটি আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে উন্নতি লাভ করতে পারে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের হালদা নদী অববাহিকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে ভরা বর্ষা মৌসুম চলছে, এ সময় বৃষ্টিপাত স্বাভাবিক, কিন্তু পূর্বাভাস কি বলছে? অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা এখন পর্যন্ত দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 1 জুলাই থেকে সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত, এবং আমরা কিন্তু আজকের সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মর্মে একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি আমরা এবং সেই সাথে বলেছি যে এই ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, খুলনা মহানগরীর নিম্ন অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 10 জুলাই এবং 11 জুলাই এই 2 দিন বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে। 12 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টিপাতের নতুন একটা স্পেল শুরু হতে পারে, সেক্ষেত্রে আস্তে আস্তে আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই অবস্থা জুলাই মাস জুড়ে অব্যাহত থাকার পূর্বাভাস আপনারা পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, আমরা আগেই বলেছি যে বাংলাদেশে জুলাই মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস। জুলাই মাসে প্রতিদিন 1 পশলা বা 2 পশলা বৃষ্টিপাত হয়ে থাকে। তবে আমাদের এই বৃষ্টিপাতের তীব্রতা আমরা সাধারণত 3 দিন 4 দিন একটু বেশি থাকে, তারপর একটু কম থাকে, আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে, আবার একটু ড্রাই যায়, আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং এ মাস জুড়েই বৃষ্টিপাত হবে। কখনো বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে, মানে বৃষ্টিপাতের সাথে থাকে বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা বাতাস জোড়ো হওয়া, কখনো এর সাথে থাকে বজ্রপাত এবং এই বৃষ্টিপাত থেমে থেমে সাধারণত বাংলাদেশে সংঘটিত হয়ে থাকে। এখন পর্যন্ত যে বৃষ্টিপাতের ধরন সেটি সাউথ ইস্টার্ন পার্ট, বিশেষ করে মাইজদিকোট, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে সবচেয়ে বেশি ছিল। গত 9 দিনে ফেনীতে 584 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে 837 মিলিমিটার আজকের দুপুর 3টা পর্যন্ত, বিশেষ করে নোয়াখালীর মাইজদিকোটে। সুতরাং এই যে ব্যাপক বৃষ্টিপাত, এর ফলে ওইসব অঞ্চলে অস্থায়ী এইভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আগামীকাল এবং আগামী পরশু এই বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়ে এই যে অস্থায়ী জলাবদ্ধতা তা থেকে উত্তরণ শুরু হবে। তবে আশঙ্কার বিষয় হলো যে 12 তারিখের পর থেকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই বৃষ্টিপাতের ঘনঘটা পুনরায় বৃদ্ধি পেতে পারে। জি, ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চট্টগ্রামের হালি শহরে নালায় পড়ে নিখোঁজ হওয়ার 1 ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে আনন্দীপুর এলাকায় নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন
হুমায়রা নামের শিশুটি তার মায়ের কর্মস্থলের সামনে বল নিয়ে খেলছিল। খেলার সময় বলটি পাশের নালায় পড়ে গেলে সেটি তুলতে যায় শিশুটি। এ সময় সেও নালায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 1 ঘন্টা তল্লাশি চালানোর পর শিশুটিকে উদ্ধার করে। পরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুমায়রাকে মৃত ঘোষণা করেন। বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ করে এতগুলো পানি ছিল না, বৃষ্টি হওয়াতে পানি বাড়ছে। লাস্টে আপনার মেয়ে উষ্টাকে এখানে পড়ে গেছিল, মেয়েটা উষ্টাকে পড়ছে, উষ্টাকে পড়াতে মেয়ের পানি স্রোতে নিয়ে গেছে। অক্লান্ত পরিশ্রমের পরে ফায়ার সার্ভিসও ইনস্ট্যান্ট ছিল এখানে ঘটনাস্থলে। আমরা এলাকাবাসীর সবার সহযোগিতায় আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। চট্টগ্রামের মিরসরাইয়ে বেড়াতে গিয়ে ঝর্ণা থেকে নিচে পড়ে 2 তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বুধবার দুপুরে সোনা পাহাড়ের মেলখুম ঝর্ণার নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সাথে যোগদান স্থানীয় আরও 2 জন। দিন শেষে তারা ফিরে না আসায় বুধবার সকালে স্থানীয়রা খোঁজ শুরু করে। দুপুর 2:30টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঝর্ণার নিচ থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। ওনারা তো যে ঝড় আর বৃষ্টির কবলে পড়ে এমনি বৈরী আবহাওয়া গেলাম, হাঁটতে হাঁটতে গিয়ে আমরা 3 জনকে রেস্কিউ করে জীবিত অবস্থায়। আচ্ছা, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। তাদেরকে সাথে সাথে আমরা যে জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে আসছি। গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোন আলাপের আন্তর্জাতিক নিরীক্ষা মামলার স্বচ্ছতা বাড়াবে। এটি দালিলিক প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। ফাঁস হওয়া ফোন আলাপ যাচাই করে বিবিসি যেই প্রতিবেদন দিয়েছে তা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে কাজে লাগবে বলে মনে করেন তিনি। গত মার্চে অনলাইনে শেখ হাসিনার একটি অডিও ছড়িয়ে পড়ে, যাতে শোনা যায় অভ্যুত্থান দমনে গুলি করার নির্দেশ দেন তিনি। এই অডিও পরীক্ষা নিরীক্ষা করে বিবিসি প্রমাণ পেয়েছে এটি শেখ হাসিনারই কণ্ঠস্বর। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও ও বিবিসির প্রতিবেদন আমলে নিয়েছে প্রসিকিউশন। এসব প্রমাণ তুলে ধরা হবে ট্রাইব্যুনালে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে। তামিম আরও বলেন, বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে গণহত্যার নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দিবে ট্রাইব্যুনাল। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে বলেও জানান তিনি। বুধবার ঢাকায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনকে দেখতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল, জানান গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগের দমন নির্যাতনের চিত্র তুলে ধরে বিচারের দাবি জানান মির্জা ফখরুল। যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়। শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার এগুলোর জন্য তিনি দায়ী।
তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। নির্বাচন ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায়, তাই দ্রুত নির্বাচনের বিকল্প নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যায় ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর রাজধানীর একটি হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রসহ নতুন আরও 5টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন। বুধবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির একথা জানান। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ইসি, এরপরই মিলল অনুমোদন। যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে কার্যক্রম পরিচালনার অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে 9টি দেশে ইসির ভোটার কার্যক্রম চলছে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। জাপানে কার্যক্রম শুরু 15 জুলাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাইরা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে 40টি দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা বেশি। এসব দেশকে মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। গড়ে $10 পোশাক রপ্তানির পেছনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের এখন শুল্ক দিতে হবে $5 বেশি, যা গত এপ্রিল পর্যন্ত ছিল $1.5। অর্থাৎ নতুন 35% শুল্ক যোগ হলে মোট শুল্কের হার 50% ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞ ও রপ্তানিকারকদের আশঙ্কা, এতে ক্রেতা প্রতিষ্ঠান চলে যাবে অন্য দেশে। পরোক্ষভাবে কমতে পারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা। ঘোষণা করে সম্প্রতি বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি দেয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকে গড়ে 15% বেশি শুল্ক ছিল। এর সঙ্গে নতুন 35% যোগ হলে মোট শুল্ক 50% ছাড়িয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নীতিতে মার্কিন আমদানিকারকদের অতিরিক্ত খরচ হবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমার আশঙ্কা রয়েছে, যা মোকাবেলা করা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমরা রপ্তানি যেটা করি তার উপরে তারা যে শুল্ক তাদের কাস্টমস বসায়, সেটা গড় হলো 15%। তার মানে এখন গড়ের ওই 15%-এর সাথে আরো 35% যোগ হলে এটা হবে 50%। তৈরি পোশাকের ক্ষেত্রে গড় হলো 16%। তার মানে তৈরি পোশাকের গড় দাঁড়াবে যে 16 যোগ 35 51%। যে আমাদের কনসার্নটা হচ্ছে যে অন্য দেশের তুলনায় আমাদের শুল্ক হারের যেন খুব বড় রকমের ব্যবধান না থাকে, তাহলে আমরা সক্ষমতা হারিয়ে ফেলব। প্রস্তাবিত শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি অন্য দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশকেও দিতে হবে। এমন পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের কৌশলী হতে হবে এবং আলোচনাটা খুব সতর্কভাবে করতে হবে, কারণ এর উপরে কিন্তু আমাদের অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে। স্পেশালি আমাদের যে গার্মেন্টস কমিউনিটি, আমরা খুব শঙ্কার মধ্যে আছি। বাংলাদেশ মার্কিন পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠক চলমান রয়েছে, যা চলবে 11 জুলাই পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্সারে আক্রান্ত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে বাস চাপায় মারা গেলেন বাবা। নিহতের নাম জহিরুল হক। মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজারে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া গ্রামের বাসিন্দা জহিরুল হকের 2 ছেলের মধ্যে ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। মঙ্গলবার রাতে ছেলেকে দেখতে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় বকশীবাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় 2 বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন জহিরুল হক। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুল হকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বকশীবাজার মোড়ে রাস্তাটা ক্রস করতেছিল, তো ক্রস করার মুহূর্তে মৌমিতা পরিবহনের দুটি গাড়ির মধ্যবর্তী স্থানে গুরুতর আহত হয়।
আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।